খ্রিস্টাব্দে কলকাতায় গেলেন 1815 রেডিং গ্রাম থেকে, রাজগ্রাম থেকে 1815 গেলেন। কলকাতার দেশ তখন কলকাতা শহর যাওয়ার করতেন, তখন রূপনারায়ণ নদী ছিল, প্রবল নদী, নদীপথ জলপথ ছিল, এই নদীটা প্রবল নদী ছিল, নদী এখানে ছিল। আমরা খুব ছোটবেলা থেকে খুব ভালোবাসি, তার কারণ কি যে একটা ধরুন হিন্দুর যে একটা কুসংস্কার কালচার, তার বিপক্ষিতে ঢুকে দাঁড়িয়েছেন রাজা রামমোহন রায় আর এই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তখন থেকেই একটা মানে যে দেখার ইচ্ছা, যে একটা ওনাকে একটা রেসপেক্টেবলের চোখে, তো সেজন্য আমাদের খুবই মানে আগ্রহী এসছে। এই নদীপথ ছিল একান্ত একমাত্র যাতায়াতের পথ। এই নদীপথে যেতে হতো কোলাঘাট, রূপনারায়ণ নদী হয়ে, এইটা রূপনারায়ণ এসেছে, রূপনারায়ণ হয়ে কোলাঘাট হয়ে কলকাতায় আর্মেনিয়ান ঘাটে গিয়ে জাহাজ থাকতো বা স্টিমার লঞ্চ থাকতো, ওইখান থেকে আবার কলকাতা চলে যেতে হতো। তখন তো আমার ব্রিজ হয়নি। শুনেছি যে ওনার যে অরিজিনাল বাড়িটা সেটা নাকি এখন ভেঙে গেছে পুরো। না, এইটা অরিজিনাল বাড়ি ছিল, এইটাই ছিল, নতুন করে রিমডেলিং হয়েছে। তা রবীন্দ্রনাথের পরিকল্পনায় তার আঁকা নকশা অনুযায়ী মন্দির, মসজিদ, গির্জা তিনটে সমানে হয়েছে। কেমন? কিন্তু জন্মভিটে এটাই, জন্মভিটে এটাই। ছোট ওইটা কি? ওইটা জন্মবেদী, ওর জন্মেছিলেন আশুতোষ ছিল। ওই পাশে যে একটা ছোট, ওটা হচ্ছে রামমোহনের ইংল্যান্ডে যে সমাধি মন্দির আছে তার রেপ্লিকা, তার প্রতিরূপ। আমার সেখান থেকে আলোচ ভেলে তাকে সমাধিস্থ করেছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 10 বছর পর রামমোহনের মৃত্যু, 10 বছর পরে উনি গিয়েছিলেন ইংল্যান্ডে, গিয়ে রামমোহনকে সমাধিস্থ করেছিলেন আলোচ ভেলে, সেখান থেকে মাটি এনে করেছে। আর বাঁদিকে রামমোহন লাইব্রেরি। আচ্ছা, আর এটা কতদিন হয়েছে তাহলে তৈরি? এটা 1916 সালে হয়েছে, রামমোহনের মৃত্যুর 118 বছর পরে তৈরি হয়েছে। তা এমন একটা দিন ছিল যখন মুসলিমদের সুফিরা সপ্তাহে একদিন নামাজ পড়তে আসতেন, এখন আর আসে না। কেমন? এবং রামমোহন হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে যেমন লিখতে শুরু করেছিলেন, 1815 কলকাতায় গিয়ে তিনি লিখতে আরম্ভ করলেন। হ্যাঁ, রামমোহন। হ্যাঁ, আর তার মধ্যেই দেশ শহরেই করেছেন। তারই মধ্যে 1817 খ্রিস্টাব্দে রামমোহন এবং রামকান্ত রায় রামমোহনকে ত্যায্য করলেন, করে বিতাড়িত করলেন পরিবার থেকে। তখন তিনি ওই রঘুনাথপুর আমবাগান একটা আছে, রঘুনাথপুর আমবাগান, রামমোহনের বাবা আসতে আমবাগানটা, সেখানে রামমোহনের বাবা 100 বিঘে জায়গায় বাড়ি করেছিলেন। রামমোহন তার পাশেই একটা আলাদা বাড়ি করেছিলেন, তার পরিবার নিয়ে ছিল। রামমোহন ছোটো ছোটো রামপ্রসাদ রায়, তিনি কলকাতা হাইকোর্টে জাস্টিস হয়েছিলেন ব্রিটিশ পিরিয়ডে, বাঙালিদের মধ্যে প্রথম। তিনি, তার জন্ম ওখানেই হয়েছে ওই বাড়ি। না না, উনি একা গেছিলেন, সঙ্গে দুটি চাকর নিয়ে গেছিলেন, দুটো লোক গায়ে একটা নিয়ে গেছিলেন, আর একজন রাঁধুনি, রামলক্ষ্মণ রাঁধুনি আর একটি চাকরকে নিয়ে গেছিলেন। আর ওই রামমোহনের মানসপুত্র, পালিত পুত্র রাধেরাম, তাকে নিয়ে গেছিলেন। রামমোহনের মৃত্যুর পরে রাধেরাম ইংল্যান্ডেই থাকতেন, ইংল্যান্ডে যে কষ্ট পেয়েই মারা গেছেন। রামমোহন আর্থিক কষ্টে পড়ে গেছিলেন, হ্যাঁ পড়ে গেছিলেন। রামমোহনকে বাহাদুর শাহ রাজা অবধি ইংল্যান্ডে পাঠিয়েছিলেন, তাঁর ভাতা ব্রিটিশ সরকার 15 লক্ষ টাকা দিত। তিনি রামমোহনকে বললেন ওটা আমার 20 লক্ষ টাকা করে দিতে হবে। রামমোহন ইংরেজি থেকে বুঝেছিলেন, ইংলিশ দেয়নি। এবং বাহাদুর শাহ কথা বলেছিলেন যে আপনি ইংল্যান্ডে যাওয়ার সব খরচা আপনাকে দেবো, তাও দিয়েওছিলেন। কিন্তু আবার বলেছিলেন যে আপনি যতদিন থাকবেন ইংল্যান্ডে সব খরচাই বহন করবো। পরে আর টাকাটি পাঠানো বন্ধ করে দিল। এবং ওনার ছোটো ছেলে রাধাপ্রসাদ রায়, যারা এই দেশে থাকতো, তারা যে জমিদারি থেকে বাবাকে টাকা পাঠাতো ইংল্যান্ডে, তারা টাকা পাঠাতো বাবাকে বন্ধ করে দিল। রামমোহন পড়ে গেলেন প্রচণ্ড আর্থিক কষ্টে, এবং ইংরেজ সাহেব বন্ধুরা তাকে অনেক সাহায্য করেছেন। পরবর্তীতে রামমোহনের ছেলে ওই পালিত পুত্র রাজা নাম, সে রামমোহনের মধ্যে দেখতে ছিল, বিশাল টল ফিগার। 6.5 ফুট রামমোহন ছিলেন, তো উচ্চতা রামমোহন 6.5 ফুট লম্বা ছিলেন। হ্যাঁ, উচ্চ করে বছর 6.5 ফুট। রোমানদের মতো উন্নত ললাট, উন্নত নাসিকা রামমোহনের ছিল। এই আমার নাকটা দেখছো, রামমোহনের সাথে মিলে যাবে। হ্যাঁ, অনেকটা মিলে যাবে। মুখে ধরতো, অনেকে বলেন, সেখানে যে রামমোহনের ছেলে ওই পালিত পুত্র খেতে না পেয়ে ইংল্যান্ডে পথে পথে ঘুরেছে, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছে, ইংল্যান্ডের পথে মারা গেছে, রাস্তার উপর পড়ে মারা গেছে। হ্যাঁ, রামমোহন শেষ জীবনটা খুব দুঃখের। সমাজকে দিয়ে গেলেন অনেক কিছু, পেলেন না, কিছুই পায় জীবনে কোনো সুখ পেলেন না, পেলেন পরিবার তরফ থেকে কোনো শান্তি, না পেলেন গ্রামের মানুষের কাছ কোনো শান্তি, না পেলেন সমাজের কাছ থেকে শান্তি, কোনো শান্তি পেলেন। অনেক কষ্ট বহন করে জীবনে চলে গেছে। মানে ওনাদের জন্য আজকে সমাজ এত মডার্ন এই জায়গায়। মশাইও অনেক দুঃখ করে বলেছিলেন, আমি কি জানতাম সমাজ এত স্বার্থপর, তাহলে সমাজের জন্য কিছু করতাম বলে তিনি টারমাটারে চলে গেলেন সাঁওতাল পরগনায়। সেখানে গিয়ে তিনি থাকতে মনে সাঁওতালরাই ভালো, এদের উপজাতি, এদের মন ভালো, এদের কাছে থাকে। সেখানে থাকতে সেখানে বিদ্যালয় করেছিলেন, তাদের লেখাপড়া শিখে মানুষ করে টাইপ উপজাতি ওদের পড়াতেন মশাই, সেখানে তিনি মারা গেলেন, নিজের হাতে রান্না করে খেতেন।
মহাপুরুষের জীবনটাই খুব দুঃখের হয়। সমাজকে দিয়েছেন অনেক কিছু, পেলেন না কিছু পাননি, যারা দিয়ে গেল অনেক কিছু, পেলে না কিছুই। কিছুই পেল না। শরৎচন্দ্র লিখেছেন মহেশ মাস এই গল্পটিতে, লিখেছেন যে সমাজীরা দিয়ে গেল সব কিছু কিন্তু পেলে না কিছু। সেটাই, এই মহাপুরুষ জীবন। ঠিকই বলেছেন কথা। এনারা অনেক কিছু করে গেছেন কিন্তু কিছু পাননি। একটা কবিতা বলে দিই আমার লেখা। দাদা আসলে খুব ভালো লাগবে, রাম মনের উপর লেখা আমার একটা কবিতা বলে দিই। আচ্ছা ও ডাকুন না দেবে। আচ্ছা, এদিকে একটা কবিতা শোনাবে। হ্যাঁ, আমার লেখা একটা কবিতা রাম মনের উপর বলবো। হ্যাঁ, তাহলে একটু রেকর্ড করে না, করে নিচ্ছি। হ্যাঁ, রেকর্ড করো একটু। কেন বাকি থাকবে এটা বলে দিই। আমি তো লেখালেখি করি, তাড়াতাড়ি আয় না। আমি এখন অবসর জীবনে লেখালেখি করি।